অবৈধভাবে অবস্থানের দায়ে এখনো মালয়েশিয়ায় জেল খাটছেন অসংখ্য বাংলাদেশি। আবারও ধরপাকড়ে উদ্বেগ, দায় নিতে নারাজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমরা বৈধ হওয়ার কোনো সুযোগ বা সিস্টেম পাই না, বিভিন্ন সমস্যা, কিন্তু বাংলাদেশ এম্বাসি কখনো আমাদের খোঁজলে না। এখানে 2 বছর 2.5 বছর 3 বছরের বাংলা লোক পড়ে আছে। যারা অবৈধভাবে যাচ্ছে এখান থেকে, ওদের দায় দায়িত্ব আমরা নেব না। আমরা আসলে দায়বদ্ধ তাদের কাছেই যারা আমাদের ডকুমেন্টেড ওয়ার্কার। নতুন করে পাঠানোর আগে অবৈধদের বৈধ করার প্রক্রিয়া শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। 3.5 লাখের উপর ওয়ার্কারের কিন্তু কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয় নাই। নতুন লোক পাঠানোর আগে এটাকে আপনাকে সমাধান করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন কারাদণ্ডে রাষ্ট্রপক্ষের সন্তোষ, ক্ষুব্ধ সাংবাদিক ও স্বজনরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত দিতে বাধ্য নয় ফিলিপিন্স, মন্তব্য আরসিবিসির। এমন মন্তব্য অপ্রাসঙ্গিক বললেন আইনমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই, হাঙ্গেরির বুদাপেস্টে বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী। প্রাথমিক স্তরে 2টি পাবলিক পরীক্ষায় অংশ নেয়ায় স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে শিশুদের। বঞ্চিত শৈশবের আনন্দ থেকে অভিমত শিক্ষাবিদদের। পিইসি পরীক্ষা বাতিলের পরামর্শ। এবং বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী কলাকুশলীদের সমাবেশ, শিল্প রক্ষার দাবি। দীর্ঘ 1 যুগ পর খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি বিস্ফোরক মামলায় 2 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম.এ. রব হাওলাদার এই রায় দেন। এর আগে হত্যা ও বিস্ফোরক মামলায় 5 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে 11 আসামির মধ্যে হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এ সময় বিস্ফোরক মামলায় 2 আসামিকে খালাস দেন আদালত। 2 দফা অধিকতর তদন্ত শেষে 2008 সালের 12 ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর হত্যা মামলায় 49 জন এবং বিস্ফোরক মামলায় 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। 21 পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহাকে 2004 সালের 15 জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের কাছেই বোমা মেরে হত্যা করে চরমপন্থীরা। ঘটনার 2 দিন পর 17 জানুয়ারি খুলনা সদর থানার উপপরিদর্শক রণজিৎ কুমার দাস বাদী হয়ে 2টি মামলা করেন। এদিকে এ রায়ে আইনজীবীরা সন্তোষ প্রকাশ করলেও অসন্তুষ্ট স্থানীয় সাংবাদিকরা। আমাদের মূল কথা হলো এর নেপথ্যের নায়ক যারা, এই হত্যাকাণ্ডের যারা বেনিফিশিয়ারি গ্রুপ, তারাই এই চার্জশিটে অন্তর্ভুক্ত হয়নি। আমরা প্রত্যাশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি যেটি বাংলাদেশে প্রচলিত আছে সেটাই এই রায়তে বেরিয়ে আসবে, কিন্তু সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। আমরা সঙ্গত কারণেই সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ সাজা দাবি করেছি, কিন্তু সেই দাবির প্রতিফলিত হয়নি। প্রকৃতপক্ষে আপনারা রায়টি দেখলে বুঝতে পারবেন যে বিস্ফোরক অংশের কোনো আসামি দণ্ডিত হয়নি, শুধুমাত্র হত্যা অংশে 11 জন আসামির 9 জন দণ্ডিত হয়েছে, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, 2 জনকে খালাস দেওয়া হয়েছে। সেটি রাষ্ট্রপক্ষ খুশি হচ্ছে, কিন্তু আমরা খুশি হতে পারি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ দিতে বাধ্য নয় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি, এমন মন্তব্য করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এমন দাবি নাকচ করে দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। আরসিবিসি আইন বিষয়ক কর্মকর্তার অর্থ চুরির দায়ভার নাকচ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে সময় সংবাদকে টেলিফোনে একথা বলেন তিনি আরো বলেন, $1.5 কোটি ফেরত পাওয়ার বিষয়টি প্রমাণ করে যে অর্থ পাচারের পুরো বিষয়টিতে আরসিবিসি দায়ী।
গেল ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনার পর দফায় দফায় তদন্ত হলেও ফেরত এসেছে মাত্র $1.5 কোটি। দেশটির সিনেট, ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের তদন্তে প্রমাণ হয় এই অর্থ চুরির সাথে আরসিবিসির কর্মকর্তারা জড়িত। কিন্তু গতকাল রয়টার্সে দেয়া এক বিবৃতিতে ব্যাংকের আইনজীবী বলেন, রিজার্ভের চুরি হওয়া অর্থের দায়ভার আরসিবিসির নয়। তবে এ দাবি নাকচ করে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, রিজার্ভের $1.5 কোটি ফেরত দেওয়ার বিষয়টি প্রমাণ করে রিজার্ভের অর্থ পাচারের পুরো বিষয়টির সাথে আরসিবিসি সম্পৃক্ত। ক্রিমিনাল তো আরসিবিসি, কারণ টাকা তো তাদের কাছে আসছিল এবং তারা যদি শ্রীলঙ্কার ব্যাংকের মতো এটাকে স্টপ পেমেন্ট করতো আর এই টাকাটা রিটার্ন করে দিত, আরসিবি কিছু হয় না। সো তাদের দায়িত্ব তো নিতে হবে এবং এটা সেনেটে প্রমাণিত হয়েছে। এদেরই গভর্নমেন্ট তাদেরকে ফাইন করলো, এদেরই গভর্নমেন্ট তাদের কাছে কেস করলো, এদেরই গভর্নমেন্ট এখন আরো 6 জনের বিরুদ্ধে কেস করতেছে। সো আর তারপরে আমরা $15 মিলিয়ন পেয়ে গেছি। সো বাংলাদেশ ব্যাংকের যদি পুরো দায়িত্ব থাকে, হাউ কাম উই গট $15 মিলিয়ন which came through the RCBC? তবে পাচার হওয়া অর্থের বাকি অংশের হদিস রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুরো অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী বাংলাদেশ। আমার কোনো নলেজ নাই যে বাংলাদেশে কেউ এটার জন্য দায়ী করা হয়েছে। তো আমরা সেটাই বলতেছি যে অ্যাজ অফ নাও নো ওয়ান। এখানে হ্যাকিং হচ্ছে, দিস হ্যাকিং হ্যাজ ডান ফ্রম আউটসাইড। টাকাগুলো কোথায় আছে আমাদের হদিস আছে এবং আমরা $15 মিলিয়ন পেয়েছি। আরসিবিসি দরকার হয় দে উইল হ্যাভ টু চ্যানেলাইজ, দে হ্যাভ টু রিটার্ন দ্য মানি। আমাদের উদ্ধারের অভিযান চলবে। গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8.10 কোটি পাচার হয়ে চলে যায় ফিলিপিন্সের রিজাল ব্যাংকে। সেখান থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওই অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যায়। এ বিষয়ে তদন্তের জন্য আইনমন্ত্রীর নেতৃত্বে 5 সদস্যের একটি দল ফিলিপিন্স সফরে রয়েছেন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার হাঙ্গেরির বুদাপেস্টে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, তারা আবারও ক্ষমতায় এলে ব্যাহত হবে গণতন্ত্র, ব্যাহত হবে উন্নয়ন। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করতে চাই। জাতির পিতাকে হত্যার পর থেকে আমরা দেখছি যে বাংলাদেশে কি ছিল, 19টা কু হয়েছে, একটা পর একটা কু, সারা রাত কারফিউ। যদিও জিয়াউর রহমানের দল বলে তাদেরকে গণতন্ত্র দিয়েছে, তাহলে যে গণতন্ত্র তো না, ওটা তো কারফিউ গণতন্ত্র। কারণ জিয়ার আমলে প্রতিদিন রাত্রে মানে 11টা থেকে সকাল 6টার মধ্যে কারফিউ থাকতো। কোনো মানুষের বাইরে বেরোবার কোনো সুযোগ ছিল না, অর্থাৎ মানুষকে বন্দী করে রাখা। তো ওই কার্ফিউ গণতন্ত্রই এদেশে মানুষ ভোগ করেছে। আর খুনিদেরকে বিভিন্ন দেশে মদত দেওয়া, চাকরি দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা, তাদের বিচার না করা, এটাই ছিল তাদের কালচার। দুপুরের সময়ে আরো থাকছে, নানা আয়োজনে পালন হচ্ছে আয়কর দিবস। রিটার্ন দাখিলের সময়সীমাও শেষ হচ্ছে আজ। নিবন্ধিত করদাতার সংখ্যা 25 লাখ ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। রাজনীতি থেকে দূরে রাখতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সরকার নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে দলের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। বাংলাদেশকে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু করে রাজনীতিবিদদেরকে সরিয়ে দেওয়ার যে নীল নকশা, সেটাকে বাস্তবায়িত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সুপরিকল্পিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে তাদের সাজা দেওয়া হচ্ছে। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের দায়ে এখনো অনেক বাংলাদেশি জেল খাটছেন বলে জানিয়েছেন সেখান থেকে ফেরত আসা শ্রমিকরা। এর মধ্যে নতুন করে ধরপাকড় শুরু হওয়ায় উদ্বেগ বাড়লেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, শ্রমিকদের অবৈধ হয়ে পড়ার দায় বাংলাদেশের নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে শ্রমিক পাঠানোর আগে অবৈধ শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু না হলে পরিস্থিতি আরো জটিল হবে। তাফসির বাবুর রিপোর্ট। অবৈধভাবে অবস্থানের দায়ে কয়েক মাস জেল খাটার পর চলতি সপ্তাহে মালয়েশিয়া থেকে ফেরত আসে 119 জন শ্রমিক। তারা জানান, দালাল চক্রের খপ্পরে পড়ে ভিসার মেয়াদ বাড়াতে না পারায় মালয়েশিয়ায় জেল খাটছে আরো অনেক বাংলাদেশি শ্রমিক। এ সময় দূতাবাসের সহায়তা না পাওয়ারও অভিযোগ করেন তারা। দালালে
পাসপোর্ট নিয়ে টাকা পয়সা নিয়ে সব লাগায় না, তারপরে আমরা অবৈধ হয়ে যায়, আমরা বৈধ হওয়ার কোনো সুযোগ বা সিস্টেম পাই না। বিভিন্ন সমস্যা, কিন্তু বাংলাদেশ এম্বাসি কখনো আমাদের খোঁজলে না। জোহরবারু প্যাগান আছে, এখানে কোনো বাংলা এম্বাসির লোক যায় না। এখানে 2 বছর 2.5 বছর 3 বছরের বাংলা লোক পড়ে আছে। এর মধ্যেই মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম সেখানকার উপকূলীয় এলাকায় নতুন করে 700-রও বেশি অবৈধ বাংলাদেশিকে আটকের খবর জানায়। এই অবস্থায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়লেও মন্ত্রণালয় বলছে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া শ্রমিকদের দায় নেবে না সরকার। যারা অবৈধভাবে যাচ্ছে এখান থেকে ওদের দায় দায়িত্ব আমরা নেব না। আমরা আসলে দায়বদ্ধ তাদের কাছেই যারা আমাদের ডকুমেন্টেড ওয়ার্কার। 2 বছরের জন্য তার কোনো ভিসা ছিল, 2 বছর যদি ওভারস্টে করে তাহলে তো আনডকুমেন্টেড হয়ে গেল। ওই লোকগুলো জেলে যাবে বা অন্য কোনো আইনের আওতায় আসবে ওই দেশের আইন অনুযায়ী। তবে এই বিশেষজ্ঞ বলছেন অবৈধ শ্রমিকদের বৈধ করতে উদ্যোগ না নিলে ভবিষ্যতে তা জনশক্তি রফতানির পথকেই রুদ্ধ করতে পারে। আমাদের হিসাব অনুযায়ী এখনো 3.5 লাখের উপর ওয়ার্কারের কিন্তু কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয় নাই। নতুন লোক পাঠানোর আগে এটাকে আপনাকে সমাধান করতে হবে। যদি না চালানো হয় তাহলে যেটা হবে প্রায় 3.5 লক্ষ ওয়ার্কার তার অবৈধভাবে থাকবে, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। সেটা পরবর্তীতে কিন্তু আমাদের মার্কেটকেই কিন্তু আবার পাঠানোর ক্ষেত্রেই কিন্তু প্রবলেম তৈরি হবে। তার মতে আটক থাকা শ্রমিকদের ফেরত আনার ক্ষেত্রেও বাড়তি ভূমিকা নিতে হবে সরকারকে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের সফরে ঢাকা এসেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। সকাল 11:30টার দিকে ভারতের একটি বিশেষ বিমানে প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে বিমানঘাঁটি বঙ্গবন্ধুতে এসে পৌঁছান। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। প্রতিনিধি দলে আছেন ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপপ্রধান। সফরকালে তারা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে তাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। দেশে বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল প্রচার ও ডাউনলিংকের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন FTPOর সমাবেশ। এতে যোগ দিয়েছেন দেশের নাট্য ব্যক্তিত্ব সহ গণমাধ্যমের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, নানা প্রতিকূলতা, অনিশ্চয়তার সঙ্গে সঙ্গে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে টেলিভিশন মিডিয়া বর্তমানে হুমকির মুখে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারে এজেন্সির হস্তক্ষেপ বাদ দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ, AIT এর ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ, বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ বন্ধের দাবি জানান তারা। বাংলাদেশের কোন তৃতীয় পক্ষ যারা আমরা শিল্পকে ভালোবাসি, আমাদের কাজ করার সুস্থ পরিবেশ বিরাজ করুক, বিদেশি ডাবিংকৃত নাটক বন্ধ হোক, আমাদের বিজ্ঞাপন দেশের বাইরে চলে যাচ্ছে সেটা বন্ধ হোক। ডাউনলোডের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তাতে যে পরিমাণ অ্যামাউন্ট দিতে হচ্ছে তাদেরকে, তার একটা ছোট্ট অংশ আমাদের এখানে খরচ হচ্ছে। তো আমার কথা হচ্ছে এটা তো আমার অধিকার, আমার টেলিভিশনের আমাদের অধিকার। আমার এটা কেন ডিভাইডেশনে যাব? বাংলাদেশের সংস্কৃতিকে আমরা রক্ষা করতে চাই এবং আমরা এই ক্ষেত্রে আমাদের যে মূল্যবোধ, আমাদের যে ভাবনা, আমাদের এই ভূখণ্ডের যে সংস্কৃতি, মুক্তিযুদ্ধের যে চেতনা, এগুলো সবই সুরক্ষিত হোক, এটা আমাদের কামনা। আমরা চাই অবিলম্বে এই দাবিগুলো মেনে নেওয়া হোক। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে আছেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফয়সাল, শিল্পে বাঁচি শিল্প বাঁচাই স্লোগানে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে টেলিভিশন কলাকুশলী শিল্পীদের আসলে সমাবেশ চলছে এবং এখানে তারা বিভিন্ন দাবিতে তারা সমাবেশ করছেন। তারা প্রধানত 5টা দাবি তারা এখানে করছেন। সেটা হচ্ছে টেলিভিশন শিল্পকে, বাংলাদেশি শিল্পকে, বাংলাদেশি সংস্কৃতিকে রক্ষা করার জন্য বিদেশি শিল্পী বা বিদেশি সংস্কৃতির যে আগ্রাসন চলছে আসলে বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভিনদেশি বিভিন্ন চ্যানেলের আগ্রাসনে বাংলাদেশি চ্যানেলগুলো আসলে দর্শক হারাচ্ছে বলা যায়। সেই
প্রবণতা বন্ধ করার জন্য আসলে এই সমাবেশ চলছে। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আপনাদেরকে জানিয়ে আসছি। সকাল বেলা 11টার দিকে আসলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। তারা যে 5টা দাবি করছেন এই শিল্পীরা, তাদের সেটার মধ্যে প্রধানতম দাবি যেটা তাদের, সেটা হচ্ছে দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল অনুষ্ঠান বন্ধ করতে হবে। যেসব সিরিয়ালগুলো আসলে বিদেশি যেসব সিরিয়াল বাংলায় ডাবিং করে বাংলাদেশি টিভি চ্যানেলে পিক আওয়ারে প্রচার করা হয়, সেই কারণে আসলে বাংলাদেশি টেলিভিশন খাত আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটার পুরো প্রভাব আসলে কিন্তু বাংলাদেশের এই শিল্পের সাথে যারা জড়িত, সেটা টেলিভিশন কলাকুশলী শিল্পী থেকে শুরু করে প্রোডাকশন, ডিরেকশন, সব ক্ষেত্রে আসলে প্রভাব পড়ছে এবং সেই প্রভাব পড়ার কারণে কিন্তু তারা আসলে অনেকটা দুরবস্থার মধ্যে পড়েছেন। এছাড়া ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার তারা বন্ধের দাবি জানিয়েছেন, যে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আসলে দেশীয় অর্থ আসলে অনেকে বিদেশে পাচারের আসলে অনেকটা সুযোগ পেয়ে যাচ্ছে, সেই ব্যাপারগুলো তারা বন্ধ করার দাবি জানিয়েছেন। তারা বলছেন আসলে আগে নিজের দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে, মুক্তবাজার অর্থনীতি মানে এমন না যে কোনো অসম প্রতিযোগিতায় আসলেই তাদেরকে লড়াই করতে হবে, সেই ব্যাপারটা তারা বারবার বলছেন যে আমরা অবশ্যই লড়াই করব, তবে সেক্ষেত্রে অবশ্যই তারা নিজেরাও যাতে সমান সুযোগ পায়। কারণ হচ্ছে এখন যে নাটকগুলো তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক কম পরিমাণ বাজেট পাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের দাবি দাওয়া তারা করছেন এবং এই সমাবেশ কিন্তু সন্ধ্যা নাগাদ চলবে এবং এখানে টেলিভিশনে বিভিন্ন মালিকরা এসেও কিন্তু তারা এখানে একাত্মতা প্রকাশ করছেন। খবির ফয়সাল মোর্শেদ জানাচ্ছিলেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেখানে টেলিভিশন শিল্প রক্ষায় 5 দফা দাবিতে সমাবেশ চলছে, সে বিষয়ে তিনি আমাদের জানাচ্ছিলেন। হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজিতে চাল বিতরণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই কর্মসূচি নির্বিঘ্ন করতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও জানান মন্ত্রী। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য নিরাপত্তার জন্য দায়িত্বশীল খাদ্যাভ্যাস, ব্যক্তি ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এক সেমিনারে একথা জানান তিনি। হতদরিদ্র যারা, তাদের জন্য 10 টাকা কেজিতে 50 লক্ষ পরিবারকে আমরা 30 কেজি করে চাল দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এই কর্মসূচিতে প্রথম কিছুটা অনিয়ম ধরা পড়েছে, ডিলারদের ডিলারশিপ বাতিল করেছি। আমাদের এমনকি আমাদের সরকার দলীয় লোকজনকে আমরা গ্রেফতার করতে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে আমরা ছাড়ি নাই। আমরা এমন একটা সুন্দর কর্মসূচি, যে কর্মসূচিটা যাতে বিতর্কিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে ইনশাল্লাহ সেই কর্মসূচিকে আমরা একটা এখন স্বচ্ছ অবস্থায় আমরা নিয়ে আসতে প্রায় সক্ষম হয়েছি। খাদ্যবান্ধব কর্মসূচির ব্যাপারে আমি বলতে চাই যে আমরা এই 3 মাসের মধ্যে এটা ডাটাবেজের মধ্যে নিয়ে আসবো। সমস্ত বাংলাদেশের এই যারা কার্ড হোল্ডার যারা, আমরা ডাটাবেজের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা আরো একেবারে সম্পূর্ণ স্বচ্ছতা আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন এই কর্মসূচিটা। অভিভাবকদের দুর্ভোগ, শিক্ষাবিদদের আপত্তি আর জাতীয় শিক্ষানীতি বিরোধী হওয়া সত্ত্বেও প্রাথমিক শিক্ষা স্তরের 2টি পাবলিক পরীক্ষায় অংশ নিতে হচ্ছে শিশুদের। শিক্ষাবিদরা মনে করেন এর ফলে পরীক্ষার ভারে জর্জরিত শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে শৈশবের নির্মল আনন্দ থেকে। যত দ্রুত সম্ভব এই পরীক্ষা বাতিল করে শিক্ষানীতি অনুযায়ী শুধু 8ম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়ার পরামর্শ তাদের। পারমিতা হিমের রিপোর্ট। যত উন্নত শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার সংখ্যা ততই কম। পুরো পৃথিবী যেখানে এ নিয়মে চলছে, সেখানে একেবারেই উল্টো চিত্র আমাদের দেশে। জাতীয় শিক্ষানীতিতে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার কথা উল্লেখ থাকলেও ক্লাস 5-এ পিইসি ও ক্লাস 8-এ জেএসসি 2টি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2009 সালে শিশুদের পরীক্ষা ভীতি কমাতে এ পদ্ধতি চালু করা হয়েছিল। 7 বছর পর দেখা যাক শিশুদের পরীক্ষা ভীতি কতটা কমেছে। প্রথম পরীক্ষাটা যখন দিতে আসছিলাম তখন অনেক নার্ভাস লাগতেছিল, ভয় লাগছিল। বাবা বলে যে পরীক্ষার জন্য ভালো করে পড়ো, ভালো করে রিভিশন দাও, আর গোল্ডেন প্লাস পেতেই হবে। জিপিএ 5 পেতে হবে আর বৃত্তি পেতে হবে। জিপিএ 5 পেলে নিশ্চয় কোনো ভালো স্কুলে ভর্তি হওয়া যাবে, কিংবা মানে আম্মুরা খুশি হবে, সবাই খুশি হবে। অভিভাবকরা বলছেন শৈশব হারিয়েছে তাদের শিশুরা। পরীক্ষার ভারে জর্জরিত শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন তারা। পড়তে যাচ্ছে না, কিন্তু তার পিছু আমরাও ছাড়ছি না, গার্জিয়ানরাও। বাচ্চাদের জন্য এটা বয়স অনুযায়ী বেশি লোড। বছরের শেষে পুরো বইয়ের উপরে পরীক্ষা দিতে হচ্ছে। কেন একটা 10 বছরের বাচ্চা পুরো বই থেকে বছরের শেষে পরীক্ষা দিবে? বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে, সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে শুধু প্রেসারের জন্য। শিক্ষাবিদরা মনে করেন প্রাথমিক স্তরের মূল্যায়নের ক্ষেত্রে এই পরীক্ষা একেবারেই অপ্রয়োজনীয়। ক্লাসরুমে তাদের মূল্যায়ন করতে হবে,
প্রতিনিয়ত তারা কি শিখলো, লার্নিং শিখনটা সেটাকে মূল্যায়ন করতে হবে। বছর শেষে একটা মূল্যায়ন, সেটা শিশুদের যে লার্নিং এর যে মূল্যায়ন সেটা হবে না। এই পরীক্ষা তাকে আত্মনির্ভরশীল করতে শেখায় না, তাকে আত্মপীড়নের দিকে পাঠায়। এটি অত্যন্ত অপ্রয়োজনীয় একটি পরীক্ষা। অনাবশ্যক একটা বোঝা তৈরি করে অভিভাবকদের উপর এবং টিউশন বাণিজ্যের অন্তর্ভুক্ত করে এই সন্তানদের আমরা ভবিষ্যতের পথটা অন্ধকার করে দিচ্ছি। 2016 সালেই একবার পিএসসি পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন জারি করে আবার তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। খোদ শিক্ষা মন্ত্রণালয়ও এ নিয়ে দোদুল্যমান। এখন মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করছে 2017 সালে পিএসসি অনুষ্ঠিত হবে কিনা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে কারাভোগ শেষে মিয়ানমারের 91 জেলেকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেলা 12টার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে বিজিপি ও বিজিবির পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায় 2015 সালের 8 ডিসেম্বর বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সেন্ট মার্টিন উপকূলীয় এলাকায় মাছ শিকার করছিলেন এই জেলেরা। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে অনুপ্রবেশের দায়ে 11 মাস কারাগারে থাকার পর তারা ছাড়া পান। জেলেদের পরিচয় যাচাই বাছাইয়ের পর এসব জেলেকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিজিপি। মায়ানমার সরকারের অনুরোধে আমাদের বাংলাদেশ সরকার তাদেরকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করে এবং সেই অনুসারে জেল থেকে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়। সেই খালাসপ্রাপ্ত 92 জনের মধ্যে 91 জন একজন মৃত্যুবরণ করেছে। সেই জন্য 91 জনকে আজকে আমাদের এখানে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত প্রদান করা হলো। রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারের বর্তমান সরকারের সুনাম নষ্ট হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সাম্প্রতিক এই ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত রোহিঙ্গাদের উপর সেনাদের দমন পীড়নের অভিযোগ তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডাম ডিং। বুধবার এক বিবৃতিতে তিনি মিয়ানমারে আইনের শাসন ও সম অধিকার প্রতিষ্ঠার উপর জোর দেন। গত অক্টোবরে রাখাইনের নিরাপত্তা চৌকিতে এক হামলার জেরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযানের নামে নানা নির্যাতন চালিয়ে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাটিতে শতাধিক মানুষের মৃত্যু ও নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 30,000-এরও বেশি মানুষ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আয়কর দিবস উপলক্ষে সকালে অনুষ্ঠিত র্যালি শেষে তিনি মন্তব্য করেন। এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেন দিন শেষে নিবন্ধিত করদাতার সংখ্যা ছাড়িয়ে যাবে 25 লাখ। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন প্রদক্ষিণ করে এবং আবারও রাজস্ব ভবনের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। এর আগে এক বিবৃতিতে আয়কর রিটার্ন দাখিলের সুবিধার জন্য শেষ দিন সব তফসিলি ব্যাংক রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 1 নভেম্বর থেকে সারা দেশে যে রাজস্ব প্রদানের যে উৎসব চলছে আজকে তার চূড়ান্ত রূপ লাভ করবে। বিকজ আজকে হচ্ছে জাতীয় আয়কর দিবস এবং ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার আজকে শেষ তারিখ। এই তারিখ কোনো ক্রমেই আর বাড়ানো হবে না এবং সেই জন্য আমরা মনে করি একটা উৎসাহ উদ্দীপনা এবং উৎসবের মধ্যে আমরা সকলে আমাদের রিটার্ন দাখিল করব। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার রায় আগামী 16 জানুয়ারি ঘোষণা করা হবে। দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায়ের এই দিন ধার্য করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ মামলার 23 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আজ 3 আসামির পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এ মামলায় 35 আসামির মধ্যে গ্রেপ্তার আছে 23 জন এবং পলাতক আছে 12 জন। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়।
রাজধানীর রামপুরায় গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তারা। এ ঘটনায় আহত হয়েছে র্যাবের 4 সদস্য। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গতরাত 2টোর দিকে একদল দুষ্কৃতিকারী রামপুরায় জড়ো হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব। এ সময় বালুরমাঠ এলাকার দিকে অগ্রসর হতে চাইলে দুষ্কৃতিকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুষ্কৃতিকারীদের 2 জন ও র্যাবের 4 সদস্য আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুষ্কৃতিকারীদের 2 জনেরই মৃত্যু হয় বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ। দুপুরের সময় আরো থাকছে। নিউ ইয়র্কে জ্যাকসন হেটসে স্বর্ণের দোকানে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, অভিযানে নেমেছে পুলিশ। প্রতিষ্ঠার 38 বছর ধরে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা খাস জমিতে চলছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কার্যক্রম। একই সাথে 3 যুগের বেশি সময়েও নিজস্ব বিধিমালা প্রণয়ন না হওয়ায় নির্ভর করতে হচ্ছে পিআরবির ওপর। তবে দখলে থাকা জমিটি 4 কোটি টাকার বিনিময়ে কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1978 সালের 30 নভেম্বর অধ্যাদেশের মাধ্যমে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। তখন 60 বর্গমাইল এলাকায় 10 লাখ নগরবাসীর জন্য থানা সংখ্যা ছিল 6টি। কার্যক্রম শুরুর কয়েক বছরের মধ্যে স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এগিয়ে গেল, পিছিয়ে পড়ে সিএমপি। 38 বছর পেরিয়ে গেল, নিজস্ব কোনো বিধিমালাই তৈরি হয়নি। সিএমপির বিধিমালা বলতে বুঝি সিএমপি কিভাবে কাজ করবে, প্রত্যেক সদস্যের দায়িত্ব কর্তব্য কি, বিভিন্ন এখানে তো অনেকগুলো বিভাগ আছে, প্রত্যেক বিভাগের দায়িত্ব কর্মগুলো এখানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে এবং সেভাবেই কাজ করে। যখন কোনো একটা সংগঠনের নিজস্ব বিধিমালা থাকে না, তখন এই ধরনের একটা সাধারণ বিধিমালা দিয়ে কাজ করে। সুনির্দিষ্ট বিধিমালা থাকলে আমাদের কাজকর্মের সুবিধা হয়, আমাদের পুলিশের প্রতিটা পদক্ষেপে কার্যক্রমে আমাদের জন্য সুবিধা, আমরা একটা গাইডলাইন পেয়ে থাকি। এখন গাইডলাইনের অভাবে হয়তো অনেক সময় হয়তো অফিসাররা হয়তো ঊর্ধ্বতন অফিসারদের শরণাপন্ন হন। শুধু নিজস্ব বিধিমালা নয়, সদর দপ্তর স্থাপনের জন্য নিজস্ব কোনো জায়গাও নেই সিএমপির। নগরীর লালদিঘি এলাকায় জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা সরকারি খাস জায়গার উপর ছোট্ট একটি দ্বিতল ভবনে চলছে সিএমপির বর্তমান কার্যক্রম। তবে সিএমপির এই শীর্ষ কর্মকর্তা জানালেন, শেষ পর্যন্ত 2.62 একর জায়গাটি নামমাত্র মূল্যে কেনার প্রক্রিয়া চলছে। এই জায়গা পেয়ে গিয়েছি, এটা 4 কোটি টাকা দিয়ে কিনেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয় হয়ে এটা অনুমোদন দিয়েছেন, আমরা অনুমোদন পেয়েছি। হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এটা রেজিস্ট্রি করে নেব। 60 লাখ নগরবাসীর এই নগরীতে বর্তমানে 4টি জনে বিভক্ত হয়ে থানা রয়েছে 16টি। ফাঁড়ির সংখ্যা 50 আর পুলিশ সদস্যের সংখ্যা প্রায় 6000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে মনোনয়নপত্র কিনতে কেবল ভোটার তালিকার সিডির জন্য একজন চেয়ারম্যান প্রার্থীকে গুনতে হচ্ছে 54,500 টাকা করে। নির্বাচনে 1126 জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও কিনতে হচ্ছে 17 লাখ ভোটারের তালিকা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা। আর বিশিষ্ট জন রাজনীতিবিদরা বলছেন, দিনের পর দিন ব্যয় বাড়ার কারণে নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের পথ রুদ্ধ হচ্ছে। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। আর ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। জেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম ইলেকটোরাল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে। এই নির্বাচনে গাইবান্ধার 3টি পৌরসভা ও 7টি উপজেলার 109টি ওয়ার্ডকে 15টি কেন্দ্রে বিভক্ত করা হয়েছে। নির্বাচনী বিধিমালা মতে উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় নির্বাচিত 1126 জন ভোটারের ভোটে জেলা পরিষদের 1 জন চেয়ারম্যান, 5 জন সংরক্ষিত নারী এবং 15 জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। কিন্তু এতে 1 জন চেয়ারম্যান প্রার্থীকে গোটা জেলার ভোটার তালিকা সংগ্রহ করতে হবে, এমন ঘোষণায় উদ্বিগ্ন সম্ভাব্য প্রার্থীরা। আমাদের ইলেকট্রাল ভোট হলো 1126টি। আমি 1126টি ভোটারের ভোটার লিস্ট কিনতে পারি, কিন্তু আমি সাধারণ জনগণের এই পপুলার ভোটার লিস্ট আমি কেন কিনবো? 54,500 টাকা দিয়ে ভোটার তালিকা কেনা নিঃসন্দেহে একজন ক্যান্ডিডেটের জন্য খুবই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। কেবল ভোটার তালিকার জন্য অর্ধলক্ষাধিক টাকা নির্ধারণের বিষয়টি বাঁকা চোখেই দেখছেন বিশিষ্টজনরা। তাদের মতে ব্যয় বৃদ্ধির মাধ্যমে সিংহভাগ মানুষের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করা হচ্ছে। পুরো জেলা তালিকাটা নিতে গেলে এখন খরচটাও বেড়ে যাচ্ছে। কাজেই নিঃসন্দেহে এই ঘটনাটি, এই সিদ্ধান্তটি
কমিশনের নেওয়াটা সঠিক হয় নাই বলে আমি মনে করি। এই ভোটের মধ্য দিয়ে পুঁজিপতি ব্যবসায়ী বড়লোক প্রার্থীরা তাদের এই সুযোগটা বেশি করা হচ্ছে, আর সাধারণ মানুষের সুযোগটা কমে যাচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন সিদ্ধান্তটি উচ্চ পর্যায়ের, এ বিষয়ে তার কিছুই করার নেই। নির্বাচন কমিশনের পরিপত্র নম্বর 1 স্পষ্ট বলা আছে যে আপনার প্রতিটা ওয়ার্ডের, পৌর ওয়ার্ডের জন্য 500 টাকা এবং প্রতিটা ইউনিয়নের জন্য 500 টাকা হিসেবে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রতিটা প্রার্থীকে কিনতে হবে। ইলেকশন কমিশনের নির্দেশনা, সিদ্ধান্ত, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী 1 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় দখল হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। দখলদাররা এরই মধ্যে দখলি জমিতে নির্মাণ করেছে বহুতল ভবন। এদিকে বাঁধের পাশের একটি খাল মরা খালে পরিণত হয়েছে দখলের কারণে। দখলদাররা বলছে প্রশাসনের কাছ থেকে খাল ও জমি দখল করতে গিয়ে কখনো বাধার মুখে পড়তে হয়নি তাদের। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি দখল ঠেকাতে সব প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। একের পর এক দোকান ও বহুতল ভবন দেখে বোঝার উপায় নেই এটি কোনো বেড়িবাঁধ। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার বিষখালী নদী পাড়ের বেড়িবাঁধের চিত্রটা এমনই। একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে দখলদাররা দখল করে আছে বাঁধটি। অনেকেই নির্মাণ করেছে বহুতল ভবন, আবার কেউ কেউ এখনো নির্মাণ করছে অবৈধ স্থাপনা। শুধু বাঁধ নয়, দখলদারদের দখলে চলে গেছে বাঁধের পাশের খালটিও। খালটির দুপাশ থেকে বাঁশ, চাটাই ও পিলার দিয়ে যেভাবে পেরেছে ভরাট করে নিয়েছে। তবে দখলদাররা দখলের কথা স্বীকার করে এজন্য প্রশাসনের বাধা না থাকাকে দায়ী করছে। পানি উন্নয়ন বোর্ড কোনো দাবিই করে না আমাদের কাছে এসে, এবং তারা কোনো সময় আসছে আমাদেরকে বলেও না যেখানে বিল্ডিং উঠাতে পারবেন না, এটা অবদার সম্পত্তি। তুলছি যখন তখন কোনো নিষেধাজ্ঞা আসে নাই, কোনো জায়গায় দেই নেই যে বাধা পড়ছে বা ইয়েছে, আমরা এই অনুভূতি যে গড়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি মৌখিক নোটিশ ও মামলা সহ দখলদারদের উচ্ছেদে নানা ব্যবস্থা নিয়েছেন তারা। আমরা অনেককে উচ্ছেদের নোটিশ দিছি এবং সবার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে উচ্ছেদের। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। এদিকে খাল দখলের বিষয়টি সময় সংবাদের রিপোর্টারের মাধ্যমে জানার পর সাথে সাথেই ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে দাবি এই কর্মকর্তার। যে তহসিলদার আছেন তাকে আমি নির্দেশনা দিয়েছি যে যতটুকু কাজ হয়েছে সেই অবস্থাতেই সেখানেই সবকিছু বন্ধ হয়ে যাবে এবং সেখানে যে যন্ত্রপাতি আছে সেগুলো সিজ করা হবে। পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, জমি ও সরকারি খাল দখল করে প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সময় সংবাদ, বরগুনা। কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষক সহ 2 জন নিহতের 2 দিন পর ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের কার্যক্রম আবারও শুরু হয়েছে। তবে 144 ধারা প্রত্যাহার করা হলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। সকাল থেকে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী কলেজে আসেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন পুলিশ অজ্ঞাত কয়েক শোর বিরুদ্ধে মামলা করায় হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদের। পরে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষক হত্যার বিচার দাবিতে ও পুলিশি হয়রানির প্রতিবাদে কালো পতাকা উড়িয়ে কলেজে বিক্ষোভ করেন। এদিকে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজ পরিদর্শনে আসলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চলে যেতে বাধ্য হন। এর আগে সকালে জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ পরিদর্শন করে কমিশনার প্রফেসর আক্তার হোসেন বলেন, ফুলবাড়িয়াতে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা কখনোই কাম্য নয়। না, আমাদের মধ্যে তো অবশ্যই আতঙ্ক আছে, কারণ অজ্ঞাতনামা যেহেতু 500 জনের নামে মামলা করা হয়েছে, এখন কোন দিক দিয়ে আমরা ভিকটিম হয়ে যায় তার আমরা হিসাব খুঁজে পাচ্ছি না। আমরা শুধু চাই স্যারের সেই যে নির্মম মৃত্যু সেটার বিচার হোক, অনতিবিলম্বে মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং স্বাভাবিক অবস্থা ক্যাম্পাসের ফিরে আসুক। শিক্ষকদের উপরে যে হামলা এবং নির্বিচারে, সেখানে আমরা এখানে যেটা জানতে পেরেছি, সেখানে নারী শিক্ষক শিক্ষিকারাও ছাত্রীরাও রেহাই পায় না। সেটা কখনোই কাম্য হইতে পারে না। সেটার জন্য আমরা চেষ্টা করব যারা দায়ী তাদেরকে খুঁজে বের করার জন্য, সরকারের কাছে সুপারিশ করার জন্য। ক্ষুদ্র ও মাঝারি স্টিল শিল্প রক্ষায় লৌহজাত শিল্পের কাঁচামাল সেকেন্ডারি কোয়ালিটি স্টিলের উপর নতুন করে আরোপিত ট্যারিফ প্রত্যাহার সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর বংশালে দোকান বন্ধ রেখে মানববন্ধনের মাধ্যমে সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এ সময় আমদানিকারকরা অভিযোগ করেন, এই শিল্পের সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই টন প্রতি প্রায় $140 ট্যারিফ বাড়িয়েছে সরকার।
রাজস্ব বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে স্টিলের আদি ব্যবসায়ীদের ধ্বংস করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের নেতারা। আমরা ব্যবসায়ীরা চাই না যে বারবার রাস্তায় নামতে। আমাদেরকে একটা অ্যাসোসিয়েশন যদি একটা চিঠির মাধ্যমে 140 জনের রাতারাতি বৃদ্ধি করে, সেক্ষেত্রে আমরা বাধ্য হয়ে রাস্তায় নামে। সেক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণ দেয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে গহনার দোকানে অস্ত্রের মুখে ডাকাতের চেষ্টা হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় নিউ ইয়র্কে বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জ্যাকসন হাইটসের কুনাল জুয়েলার্সের সামনে পুলিশের গাড়ির ভিড়। দোকানের ভেতরে ডাকাতদের কেউ রয়েছে ভেবে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে অভিযান চালায় তারা। দিনভর বৃষ্টির মধ্যে সন্ধ্যাকেই মোক্ষম সময় হিসেবে বেছে নেয় ডাকাতরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধের আগ মুহূর্তে ক্রেতা সেজে গহনার দোকানটিতে প্রবেশ করে 3 ডাকাত। ভেতরে ঢুকেই বাংলাদেশি 2 নারী বিক্রয়কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ এবং অর্থ দাবি করে তারা। এর মধ্যেই এক বিক্রয়কর্মী পুলিশকে খবর দেওয়ার গোপন কলিং বেল চাপেন। এর পরপরই পুলিশ এসে হাজির হয়। রাস্তার উল্টো দিকে একই মালিকের আরেকটি দোকান থেকে মালিক ও আশপাশের লোকজনও এসে জড়ো হয় কুনাল জুয়েলার্সের সামনে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা অস্ত্র উঁচিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান ওই এলাকার বাংলাদেশি ব্যবসায়ীরা। ছুটে আসলাম টিডি ব্যাংকের কর্নার পর্যন্ত। আসার পরে ওখানে আমরা দাঁড়িয়ে দেখলাম সামনে ভারী ভারী অস্ত্র নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে সবাই। আস্তে আস্তে পুলিশ যে সময় বেশি হতে থাকলো, আমাদের সিভিল যত লোকজন ছিল সবাইকে দূরে সরাই দিল। এটা অবশ্যই আতঙ্কের বিষয়, কারণ আমরা এখন বাঙালি কমিউনিটি যারা আছি সবার ভিতরে একটা আতঙ্ক আছে। এরকম একটা ঘটনা ঘটছে, যারা বিজনেস আছে বাঙালি কমিউনিটি সারা যারা আছে সবাই সবার নিরাপত্তাটা চায়। 2 বছর আগে ঠিক এ দোকানের পাশের একটি দোকানে এবং বছর খানেক আগে দোকানটি সংলগ্ন টিডি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সার্বক্ষণিক পুলিশি টহলের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তুরস্কের একটি ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডে 11 ছাত্রী সহ 12 জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 22 জন। এদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছাত্রীনিবাসটির এক কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রীনিবাসটিতে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর ছাত্রীরা থাকতেন। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। টেলিভিশনে প্রচারিত ছবিতে বহুতল ভবনটির ছাদ থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। দমকল কর্মীদের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। নারী এশিয়া কাপের খবর। টানা 2 জয়ের পর আবারও হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। নিজেদের চতুর্থ ম্যাচে রোমানাদের 9 উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। টস জিতে শুরুতে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে নারী টি-20-র সর্বনিম্ন 44 রানে অল আউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান। এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাঠে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র 4 রানেই নিগার, শাইলা ও সঞ্জিদাকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোমানারা। আইমান ও সানামির তাণ্ডবে ক্রিজে থিতু হতে পারেননি কোনো ব্যাটসম্যান। অধিনায়ক রুমানা 11 ও জানাদার 12 রান ছাড়া দলের সবাই ব্যস্ত ছিলেন শুধু আসা যাওয়ার মিছিলে। ফলে প্রথম ম্যাচে ভারতের কাছে 54 রানে অল আউট হওয়ার লজ্জা ছাপিয়ে টি-20 ইতিহাসে সর্বনিম্ন 44 রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবে বাংলাদেশ। মাত্র 5 রানে 3 উইকেট নিয়েছে সানামির। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আয়েশার উইকেট হারায় পাকিস্তান। তবে জাভেরিয়ার অপরাজিত 26 ও ইরাম জাভেদের অপরাজিত 17 রানে মাত্র 1 উইকেট হারিয়ে স্বাচ্ছন্দ্যেই জয় নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। জয়ের ধারায় ফিরে প্লে-অফের রেসে টিকে থাকতে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে ডায়নামাইটস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 179 রান। আগের আসরের সেঞ্চুরিয়ান ক্যারিবীয় এভেন লুইস ও মার্কোটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল দলে যোগ দেয় রংপুরের বিপক্ষে আরও উজ্জীবিত হয়ে মাঠে নেমেছে ঢাকা ডায়নামাইটস। দুর্দান্ত ফর্মে থাকা মেহেদী মারুফ ও এভেন লুইস মিলে 9 ওভারে 100 রান তোলেন। উদ্বোধনী জুটিতে আসে 103 রান। 40 রান করে সৌম্য সরকারের বলে মারুফ আউট হলে প্রসন্নকে ফেরান জিয়াউর রহমান।
34 বলে 75 রানের এক ঝোড়ো ইনিংস খেলে লুইস প্যাভিলিয়নে ফেরেন সৌম্যর দ্বিতীয় শিকারে পরিণত হয়ে। উইকেটে থিতু হতে পারেননি আন্দ্রে রাসেলও। 16 রান করে ব্রাভোয়ার 29 রান করে সাকিব ফেরেন রুবেলের বলে বোল্ড হয়ে। এখন ক্রিজে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেন। বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকলেও এই ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামবে মাশরাফির কুমিল্লা। অন্যদিকে সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সকে হারানোর ধারাবাহিকতা ধরে রেখে জয় নিয়েই প্লে অফে নাম লেখাতে প্রস্তুত ড্যারেন স্যামের কিংস। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:45। মাঠের বাইরে পারফরমেন্স নিয়ে সমালোচনা যেন সঙ্গী হয়ে গেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আসর থেকে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচগুলোতে জয় তুলে নিয়েই এবারে আসর শেষ করতে প্রস্তুত মাশরাফি বাহিনী। বরিশাল বুলসের বিপক্ষে সবশেষ ম্যাচে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকগুণ। অন্যদিকে রাজশাহীর স্বপ্নটা আরও বড়। প্লে অফের দৌড়ে ভালোভাবে টিকে থাকা কিংস সবশেষ ম্যাচেই হারিয়েছে টপ ফর্মে থাকা রংপুর রাইডার্সকে। বোলার মিরাজ সে ম্যাচে নিজেকে তুলে ধরেছিলেন ব্যাটসম্যান হিসেবেও। সাব্বির, রাজু, ফরহাদ, রেজারা ফর্মের সেরাটা দেয়ায় আপাতত নির্ভর কোচ সারোয়ার ইমরান বাহিনী। নিউ ইয়র্কের বোটানিক্যাল গার্ডেনে ক্রিসমাস উপলক্ষে বরাবরের মতো আয়োজন করা হয়েছে হলিডে ট্রেন শো। খেলনা ট্রেন উপস্থাপনের মাধ্যমে সেখানে তুলে ধরা হয়েছে ট্রেনের বিবর্তন। জনপ্রিয় এই ট্রেন শো দেখতে হাজির হন সব বয়সের মানুষ। তাই এবারও আয়োজনকে ঘিরে তাদের মাঝে বিপুল উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে। হলিডে ট্রেন শো নামটি শুনলেই মনে হবে বিভিন্ন ট্রেনের সমারোহ। আসলেই তাই, প্রদর্শনীতে দেখা মিলবে নানান ধরনের ট্রেনের, কিন্তু চলমান এই ট্রেন সত্যিকারের নয়, খেলনা ট্রেন। বহু বছরের পুরনো বিভিন্ন ধরনের ট্রেন ছাড়াও এখানে দেখানো হবে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানের চিত্র, যেমন গ্র্যান্ড সেন্টার টার্মিনাল, রকফেলার সেন্টার এবং নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরি। ওই স্থানগুলোর আদলে নির্মিত হয়েছে 15টি রেপ্লিকা বা প্রতিরূপ। এসব স্থানগুলো দিয়ে ছিকছিক করে হুইসেল বাজিয়ে চলবে নানা ধরনের ট্রেন। প্রদর্শনীতে দেখানো সব উপকরণই প্রাকৃতিক উপাদানের তৈরি। কাছ থেকে লক্ষ্য করলে বোঝা যাবে চিমনি এবং ট্রেনের ছাদ তৈরি করা হয়েছে ওক ও পাইন গাছের বাকল দিয়ে। এছাড়া মূলার বীজ দিয়ে তৈরি করা হয়েছে স্থাপনাগুলো। আমি মনে করি এই প্রদর্শনীটি অনেক মানুষের কাছে ঐতিহ্যের মতো। তারা ট্রেন শোটি অনেক পছন্দ করে, তাই সব বয়সের মানুষ ভিড় করে এটা দেখতে। এবারে প্রদর্শনীতে তাই তাদের জন্য রয়েছে নানান চমক। শিশুদেরকে আনন্দ দেবার জন্য বানানো হয়েছে আমেরিকার সবচাইতে পুরনো রোলার কোস্টার। আসন্ন ক্রিসমাস উপলক্ষে 25 বছর ধরে আয়োজিত এ শো দেখতে হাজির হন শিশু, বৃদ্ধ সকলেই। তারা কেউ যেন বঞ্চিত হতে চান না এই ট্রেন শো দেখতে। আফরিন জেরিন, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন কারাদণ্ডে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সন্তোষ, ক্ষুব্ধ সাংবাদিক ও স্বজনরা। আমরা প্রত্যাশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি, কিন্তু সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। রাষ্ট্রপক্ষ খুশি হচ্ছে, কিন্তু আমরা খুশি হতে পারি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত দিতে বাধ্য নয় ফিলিপিন্স, মন্তব্য আরসিবিসির। এমন বক্তব্য অপ্রাসঙ্গিক বললেন আইনমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই, হাঙ্গেরির বুদাপেস্টে বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী। অবৈধভাবে অবস্থানের দায়ে এখনো মালয়েশিয়ায় জেল খাটছেন অনেক বাংলাদেশি, জানালেন ফেরত শ্রমিকরা। নতুন করে পাঠানোর আগে অবৈধদের বৈধ করার প্রক্রিয়া শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। এবং বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী, কলাকুশলীদের সমাবেশ, শিল্প রক্ষার দাবি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।